আমি ধরে নিচ্ছি কারোর বৃষ রাশি এবং বৃষ লগ্ন, তিনি লগন চাঁদা, তাহলে তিনি রাশিকে এই মুহূর্তে কত পার্সেন্ট, মানে 100-র মধ্যে যদি দেখি যে কত পার্সেন্ট তিনি রাশিকে প্রাধান্য দেবেন, কত পার্সেন্ট তিনি লগ্নকে প্রাধান্য দেবেন, 30 বছর বয়সের আঙিনায় যেহেতু দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এইখানে কিন্তু কিছু ক্ষেত্র ভাগ আছে, দেখুন এগুলো একেবারে ডিপ ব্যাপার। না না, আপনি বলুন, আপনি ক্লিয়ারিটি হোক। একটা পড়াশোনা নিয়ে ভাবছেন, হুম সেখানে শরীরের ভূমিকা কতটা বিচার কিন্তু করতে হবে লগ্ন নিয়ে, হুম বুঝতে পেরেছেন? আবার দেখুন, প্রেম করতে যাচ্ছেন, দুটো জিনিসেরই দরকার। হুম আমি একটা মেয়ে, আপনি একটা ছেলে, প্রথমে এই যুগের বাজারে আমি দেখবো আপনি কতটা হ্যান্ডসাম প্রথমে, তারপরে দেখবো আপনার ব্যবহার, আচার ইত্যাদি, হুম তারপরে আপনার মনটাকে চাইবো। হুম তাইলে এখানে দুজনের মধ্যে একজনের সাথে সম্পর্ক খারাপ, একজনের সাথে ভালো, তাইলে ফলটা কীরকম আসবে? একটু মধ্যম প্রকৃতির, খারাপও আসছে না, ভালোও আসছে না, ভালো আর খারাপ মিশিয়ে একটা নিউট্রাল জায়গা তৈরি হচ্ছে। বা ওটা বোঝা গেল? অর্থাৎ এই জায়গায় প্রাপ্তির ক্ষেত্র আপনি যতটুকু করবেন ততটুকু পাবেন। নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে এখানে 12টা ঘরকে ইন্ডিকেট করা আছে। আপনাদের জন্মছক যদি কাছে থাকে, যদি কোনো জ্যোতিষীকে দিয়ে আপনারা বিচার করিয়েছেন, সেই জন্মছক আপনারা কাছে রাখুন। আজকের এই এপিসোডে আমরা মূলত কথা বলছি শ্রাপিত যোগ নিয়ে। শ্রাপিত যোগ অর্থাৎ শনি এবং রাহু, এই দুটি গ্রহের একসাথে অবস্থান। আপনাদের জন্মছকে আপনারা একটু মেলাবেন কোন ঘরে অবস্থান করছে, 12টা ঘরের মধ্যেই, কেননা আমরা 12টা ঘর নিয়েই কিন্তু আলোচনা করব। কোন ঘরে অবস্থান করলে কি ফলাফল হতে পারে। আচ্ছা, শ্রাপিত যোগ সম্পর্কে মানুষের মধ্যে একটা বিভ্রম, সেটা যে শ্রাপিত যোগ এটাকে কাটানো যায় না, বা শ্রাপিত যোগ এটা যেহেতু শ্রাপিত, সেই কারণে কেবলই খারাপ ফলাফল এই মানে যোগের জায়গা থেকে কিন্তু যুক্ত হচ্ছে জাতক বা জাতিকার জীবনে। আপনি এক্ষেত্রে যদি একটু ক্ল্যারিটি যদি দেন, আর কি একটু স্বচ্ছতা যদি দেন। না, এখানে বলবো শ্রাপিত যোগ নামটা দেওয়া হয়েছে, শাস্ত্রকাররা দিয়েছেন। সাথে এটাকে যদি একটু লাল কিতাবের দিকে যাওয়া যায়, তাইলে কিন্তু এটাকে আবার নাগমণিও বলা হয়েছে। আচ্ছা, এবারে স্থান ভেদে এটা কোথাও শ্রাপিত যোগ হচ্ছে, স্থান ভেদে এটা আবার নাগমণি যোগ হচ্ছে। অর্থাৎ শ্রাপিত যোগটা ক্ষতিকারক, আবার সেটা যখন নাগমণি যোগে পরিবর্তিত হয়ে যাচ্ছে সেটা কিন্তু প্রচণ্ড উপকারে লাগছে। একই যোগ, শনি রাহু যুক্ত হয়ে। এবার স্থান বিশেষে যেখানে তারা অ্যাক্টিভ সাবলীল সেখানে শুভ ফল দিচ্ছেন, আর যেখানে তাদের পছন্দের জায়গা নয় সেখানে কিন্তু অশুভ ফল দিচ্ছেন। শ্রাপিতটা অশুভ, আর শুভ জায়গায় যখন পেয়ে যাচ্ছেন সেটা নাগমণি যোগে পরিণত হয়ে যাচ্ছে। দেখুন, এর আগে এই শ্রাপিত যোগ নিয়ে আমরা যে এপিসোডগুলো করেছি, সেক্ষেত্রে আপনাদের কারোর যদি রাশি লগ্ন সেদিকে যদি থাকে, তাহলে আপনি সেই এপিসোডগুলোকেও দেখবেন, আপনি বুঝতে পারবেন। বাকি মানে ধরুন রাশি এবং লগ্ন এই ক্ষেত্রে, আচ্ছা, এটা নিয়েও একটা কনফিউশন যে রাশি এবং লগ্ন কোনটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এখানে মজার খেলা হচ্ছে, মাইক্রোফোনটা একটু কাছে। হ্যাঁ, এখানে দেখতে হবে প্রথমত কে বলবান একটা জাতকের। আচ্ছা, রাশি বেশি শক্তিশালী না লগ্ন বেশি শক্তিশালী, সেখান থেকে সিদ্ধান্তে আসতে হয়। আর একটা খুব গুপ্ত গোপনীয় ব্যাপার, একটা বয়সের পরে লগ্ন সেখানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, লগ্নের কোনো আর ভূমিকা থাকে না। মানে একটা বয়স মানে এটা 49 আচ্ছা পেরিয়ে গেলে লগ্নের ভূমিকা কমতে থাকে, সেখানে আচ্ছা রাশিকে প্রাধান্য দিতে হয়। আচ্ছা ওই জায়গায় রাশি হচ্ছে মন মানসিকতা। দেখবেন একটা বয়সের পর আপনার মন মানসিকতার উপর একটা মানে প্রাজ্ঞতা আসে, একটা ম্যাচিউরিটি আসে। তো এটা যেরকম আসবে বাড়বে,
ঠিক লগ্ন মানে শরীর, সে কিন্তু কমতে থাকে, তার যে ক্ষমতা বল সেটা কমতে থাকে, অথচ আপনার জ্ঞানের পরিধি, ভাববার পরিধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা কিন্তু বাড়তে থাকে। কারণ পরীক্ষা খেয়ে এসছেন, জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তখন পরিপক্ক আপনি, সেটা তখন বেশি কাজ করে। আর তখন লগ্ন যে শরীর, সে ধীরে ধীরে অবশ হতে যায়। এই জায়গাটাকে মার্কিং করে প্রথমত 49 পর্যন্ত কিন্তু এর মধ্যে বলিয়ান যেটা, সেটাকে ধরেই আমাদের এগাতে হবে বেশি। মানে লগ্নটাকে ধরে এগোতে হ্যাঁ, হবে। তারপরে কিন্তু লগ্নটাকে ধরতে হবে, কিন্তু রাশিটাকে তারপর একটু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, মানে বেশি বয়সের দিকে যখন চলে যাচ্ছে শরীর, সেক্ষেত্রে যেহেতু মানে তার কর্ম যে ক্ষমতা, সেই তার যে প্রাণ প্রাচুর্যতা বা শক্তি, হ্যাঁ। এনার্জি, সেটা যেহেতু শরীরের মধ্যে মানে একটা স্থিরতা আসছে, স্থাবরতা একটা আসছে, দুর্বল ভাব আসছে, সব কিছু তখন কিন্তু মনের জোরে জোরে কাজটা মানুষ হচ্ছে। কতটা কাজ করে উঠতে পারে, হ্যাঁ, হ্যাঁ, সেই জায়গা থেকে মনটাকে তখন প্রাধান্য দিতে হবে, প্রাধান্য অর্থাৎ দিতে রাশিটাকে প্রাধান্য দিতে হবে। হবে। বেশ। দিয়ে সেটাকে বিচার করলে তখনকার মতো সেই বিচারটা কিন্তু একটু বাস্তবের জায়গাটা পেতে পারে। আচ্ছা, আরেকটু ক্ল্যারিটি চাই। ধরুন এই যে এই মুহূর্তে ধরুন কেউ 30 বছর বয়সে আছে, তাহলে তিনি, আমরা যেহেতু এখানে বৃষ রাশি এবং বৃষ লগ্নকে একই জায়গা থেকে ধরে আমরা আলোচনা করছি, আমি ধরে নিচ্ছি কারোর বৃষ রাশি এবং বৃষ লগ্ন, তিনি লগন চাঁদা, তাহলে তিনি রাশিকে এই মুহূর্তে কত পার্সেন্ট, মানে 100-র মধ্যে যদি দেখি যে কত পার্সেন্ট তিনি রাশিকে প্রাধান্য দেবেন, কত পার্সেন্ট তিনি লগ্নকে প্রাধান্য দেবেন, 30 বছর বয়সের আঙিনায় যেহেতু দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এইখানে কিন্তু কিছু ক্ষেত্র ভাগ আছে, দেখুন এগুলো একেবারে ডিপ ব্যাপার। না না, আপনি বলুন, আপনি ক্লিয়ারিটি হোক। একটা পড়াশোনা নিয়ে ভাবছেন, হুম সেখানে শরীরের ভূমিকা কতটা, বিচার কিন্তু করতে হবে লগ্ন নিয়ে। হুম বুঝতে পেরেছেন? আবার দেখুন, প্রেম করতে যাচ্ছেন, দুটো জিনিসেরই দরকার। হুম আমি একটা মেয়ে, আপনি একটা ছেলে, প্রথমে এই যুগের বাজারে আমি দেখবো আপনি কতটা হ্যান্ডসাম প্রথমে, তারপরে দেখবো আপনার ব্যবহার, আচার ইত্যাদি, হুম তারপরে আপনার মনটাকে চাইবো। হুম তাইলে এখানে রাশি লগ্ন দুটোরই ভূমিকা থাকলো। বুঝতে পেরেছেন? আসলে ঠিক এই জায়গা থেকেই জ্যোতিষ বিদ্যা নিয়ে মানুষের মনে কোনো সন্দেহ নেই, কিন্তু জ্যোতিষী ভেদে হ্যাঁ, আলাদা আলাদা যখন জ্যোতিষী সেই একই বিদ্যাকে আহরণ করছে এবং তার ব্যাখ্যা করছেন, তখন কিন্তু সেক্ষেত্রে ফারাকটা বোঝা যাচ্ছে। আবার এর সাথে জ্যোতিষীরও যে রাশি এবং লগ্ন, জ্যোতিষী কোন বয়সে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, জ্যোতিষী মানে ভোগের বয়সে দাঁড়িয়েছেন নাকি ত্যাগের বয়সে দাঁড়িয়ে আছেন, তার রাশি এবং লগ্ন তার উপর কেমন প্রভাব ফেলছে, তার নিজের বিদ্যা বুদ্ধির ওপর, কর্মের উপর, জ্যোতিষীর নিজের, সেই জায়গা থেকে তখন কিন্তু আপনার প্রেডিকশানটা করছেন, আপনাকে তিনি সেইভাবে পরামর্শও দিচ্ছেন, আপনাকে সেইভাবে তিনি প্রতিকার এবং সামগ্রিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আপনার সামনে তিনি তুলে ধরছেন। সেখান থেকেই কিন্তু শব্দের অদল বদল চলছে, আপনি কোথাও গিয়ে ঠকছেন, আবার কোথাও গিয়ে আপনি এই জ্যোতিষবিদ্যারই মাধ্যমে অন্য কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনি সুরাহা পাচ্ছেন। তো এটাও একটা না মানুষের জীবনে শ্রাপিত যোগের মতোই, সমস্যায় পড়েছে, জ্যোতিষীর কাছে এসেছেন, জ্যোতিষী তার জীবনে সমাধান করবেন কি, সমস্যার উপরেই আরও সমস্যা চেপে গেল, শ্রাপিত যোগ না এটা? হ্যাঁ, এ তো সে যে বোঝার উপর সাগের আঁটি, সেরকম ব্যাপারটা। ব্যাপারটা সেই রকম। আচ্ছা, রাশি লগ্ন নিরিখে এবার আমরা আলোচনায় ঢুকে যাই। বৃষ রাশি বৃষ লগ্নের রাহু এবং শনি, আমি ধরে নিচ্ছি লগ্নে বসে আছে, ফার্স্ট হাউসে বসে আছে, তাহলে কি ফলাফল ওনারা পাবেন? না, ভালো ফল পাবেন, তবে অতি ভালো নয়, যেটাকে মোটামুটি মধ্যম প্রকৃতির ভালো। খারাপ এরা সেখানে করবেন না, মানে এদের চরিত্রটা তো ভয় করছি আমরা খারাপ, রাহুও খারাপ, শনিও খারাপ, আপাত দৃষ্টিতে চমকে উঠি আমরা, কিন্তু এই জায়গাটায় শনিরও শুক্রের সাথে সম্পর্ক ভালো, রাহুরও সম্পর্ক ভালো, হুম বন্ধুগৃহ বলতে পারেন। এখানে ক্ষতি করবেন না, লাভ না দিলেও বিশেষ ক্ষতি করবেন না। ক্ষতি করছেন না? না। আচ্ছা, চলে যাই সেকেন্ড হাউসে। সঞ্চয় ঘর, হুম এখানে দেখুন এটা বায়ুতত্ত্বের ঘর, হুম শনি এবং রাহু দুজনেই বায়ুতত্ত্ব, হুম এবং এখানে তারা বুধের ঘর, রাহু এখানে উচ্চ থাকেন, অতএব সঞ্চয়ের ক্ষেত্র যথেষ্ট শুভ দেখা যাবে। এই শ্রাপিত যোগ, এটা নাগমণি হয়ে গেল। আচ্ছা, মানে এখানে বুধের, এটা বায়ুতত্ত্বের ঘর? হ্যাঁ, এটা বায়ুতত্ত্বের ঘর। আচ্ছা, এটা মিথুন রাশির ঘর দেখবেন। হ্যাঁ, মিথুন রাশির ঘর এটা।
আর বৃষ যেখানে বসে আছে না। মানে আমি ফার্স্ট হাউসে, ওটা কি তত্ত্বের ওটা জায়গা? ওটা কালপুরুষ চক্রে ওটা বায়ু আসছে না। আচ্ছা, বায়ু আসছে না। না। আচ্ছা, বেশ। তাহলে সেকেন্ড হাউসের জায়গা থেকে আপনি আরেকবার যদি একটু রিপিট করেন। হ্যাঁ, এটা হচ্ছে বায়ুতত্ত্বের ঘর। এই জায়গায় সঞ্চয় যোগ, এই শ্রাপিত থাকছে না, নাগমণি হয়ে এই শ্রাপিতটা আশীর্বাদ দান করবে সঞ্চয়ের জন্য। সঞ্চয় উনি খুব ভালো করতে পারবেন। মানে রোজগার যাই হোক না কেন। হ্যাঁ, সঞ্চয় দেখুন, রোজগারের উপর থেকে খরচ বাদ দিয়ে যেটুকু সঞ্চয় সেটাই সঞ্চয়। ওনার যাই রোজগার থাক সেখান থেকে তিনি সঞ্চয় করতে পারবেন। বেশ। থার্ড হাউসের জায়গায় যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি, এখানে সাহস, বল, বিক্রম আলোচনা করা হয়, ছোটোখাটো ভ্রমণ এগুলো আলোচনা করা হয়। এক্ষেত্রে কিন্তু খুব একটা শুভদায়ক নয় এই শ্রাপিত যোগ। আচ্ছা। এখানে ক্ষতি করে দেবেন। হুম এই পথে যেতে যেতে কোনো ছোটোখাটো বিপদ, হুম যোগাযোগের ক্ষেত্রে বাধা, যোগাযোগ হলে সেখানে ভুল যোগাযোগ হবে, যোগাযোগে ক্ষতি হবে। আচ্ছা, এই যোগাযোগটা কি মানে কর্মের ক্ষেত্রে যোগাযোগ, বিবাহের ক্ষেত্রে যোগাযোগ, যে কোনো নাকি? যে কোনো যোগাযোগের ক্ষেত্রে মানে একবারের প্রচেষ্টায় হবে না, না? হবে না। বা এমন যোগাযোগ দাঁড়ালো সেখানে কিন্তু যোগাযোগটা বিফলেও যেতে পারে, আবার যোগাযোগ থেকে ক্ষতি হতে পারে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন, আপনি একটা বিবাহের জন্য যোগাযোগ করছেন, সব কিছু রেডি, শেষ মুহূর্তে হয়তো মেয়ে মেকে বসলো বা ছেলে মেকে বসলো, না আমি ওই জায়গায় বিয়ে করবো না, তাহলে যোগাযোগটা দিয়ে এতটা এগালো, শেষ। আপনি একটা চাকরির জন্য যোগাযোগ করতে গেছেন কোনো জায়গায়, সে বলছে যে হ্যাঁ চাকরি তোমার শিওর, তোমাকে প্রথমে অ্যাডভান্স 2 লক্ষ দিতে হবে কি 50,000 দিতে হবে, পরে আপনি চাকরি পেয়ে গেলে বাকিটা দিতে হবে। আপনি একটা টাকা দিয়েছেন, ওই যোগাযোগের মাধ্যমে দিয়ে দিয়েছেন, টোটাল দেখা গেল বিষয়টা ফ্রড, ঠকে গেলেন। এই যোগাযোগটা তাহলে বিরাট ক্ষতি করিয়ে দিল। এই ঘটনাগুলো থেকে সাবধান থাকতে হবে, এখানে কিন্তু ক্ষতি হয়ে যায়। বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা পরিবারের জায়গা, ফোর্থ হাউসের জায়গা থেকে কি রেজাল্ট? না, এখানে পারিবারিক ক্ষেত্রটা খুব একটা সুখকর নয়। এই জায়গায় যদি শ্রাপিত যোগ চতুর্থে ঘটে তাইলে কিন্তু ভালো নয়। মায়ের শরীর স্বাস্থ্যও ভালো যাবে না। আর গাড়ি ঘোড়া বাড়ি যে ক্রয় করেন, যারা গাড়ি বাড়ি কিনছেন, সেক্ষেত্রেও কিন্তু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, পারিবারিক সমস্যা থাকবে পরিবারের মধ্যে। জাতক বা জাতিকা সে হয়তো বাড়িতেই থাকতে পারছে না। হ্যাঁ, হতেই পারে। শ্রাপিত যুগে সাধারণত বাড়ি ছাড়তে হয় না, কিন্তু বাড়িতে অশান্তি এটা লেগে থাকে। মানে গৃহযুদ্ধ চলছে হ্যাঁ, একটা। গৃহযুদ্ধ চলছে, এর সাথে তার বনিবনা হচ্ছে না। কীরকম হচ্ছে জানেন? ছেলেটা বাইক নিয়ে বেরিয়ে গেল, কোনো কারণে গাড়িটা খারাপ হলো, বাইকটা খারাপ হলো, বাড়িতে পৌঁছালো, এক প্রস্ত হয়ে গেল, ঝগড়াঝাটি হয়ে গেল, সেখান থেকে একটা খরচের ব্যাপার এলো। আবার সেই গাড়িটা পরের দিন ছেলেটা বার করলো, মা চিৎকার করে বলছে কালকে তুই 5,000 টাকা খরচ করিয়েছিস কি 2,000 টাকা খরচ করিয়েছিস, আজকে গাড়ি নিয়ে যাচ্ছি। এখনকার ছেলে সে এক চোট নিল, মানে এটা একটা ক্রমান্বয়ে পর্যায়ে চলতে থাকবে। চতুর্থ ক্যাওস চলছেই, হ্যাঁ চলছে, সবাই রাজা। হ্যাঁ, মানে কেউ লিডিং পজিশনে নেই আর কি, সবাই বলছে আমি লিডার, আমি লিডার, এরকম হয়। আচ্ছা, ষষ্ঠ ঘরের জায়গা থেকে, সরি পঞ্চম ঘরের জায়গা থেকে, পঞ্চম প্রেম, উচ্চশিক্ষার সন্তান। এবারে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই জায়গাটাই কিন্তু মোটামুটি একটা মধ্যম প্রকৃতির ফল দেন, একদম খারাপ ফল দেন না এখানে। এখানে কিন্তু আপন প্রয়াসটাই বড়। শ্রাপিত যোগের ফলে বা নাগমণি যোগ কোনোটার এখানে বিরাট প্রভাব পাবেন না, ক্ষতিও বিরাট হবে না, লাভও বিরাট হবে না, কিন্তু এখানে আপন গতিতে আপনাকে চেষ্টা করে এই জায়গাটায় এগাতে হবে। শিক্ষার ক্ষেত্র বলুন, প্রেমের ক্ষেত্র বলুন, এই ক্ষেত্রগুলাই আপন প্রয়াস চেষ্টা এটাকে করতে হবে আপনাকে। আমার যেটা মনে হয় ফিফথ হাউসের জায়গায় এক্ষেত্রে, মানে ধরুন আমরা যেটা বৃষ রাশি বৃষ লগ্নের জায়গা থেকে আলোচনা করছি, সেখানে সেকেন্ড হাউসে আমাদের বুধের জায়গা, মিথুন রাশির ঘরের জায়গা থেকে আপনি সেখানে বলছিলেন যে নাগমণি যোগ তৈরি হচ্ছে, কেমন? হ্যাঁ, ফিফথ হাউসেও কিন্তু কন্যা রাশির জায়গা, বাট এটাও কিন্তু বুধের জায়গা। এই প্রশ্নটাও কিন্তু অনেকের মাথায় আসবে, মানে যারা জ্যোতিষবিদ্যা সম্পর্কে জানতে চায়, যারা জ্যোতিষবিদ্যা সম্পর্কে অল্প বিস্তর যারা বোঝে, আমি তাদের জন্য এই আলোচনাটা এই ক্ষেত্রে ধরছি আর কি। তাহলে দুটোই যদি বুধের জায়গা হয়, তাহলে সেক্ষেত্রে প্রচণ্ড রকমভাবে একদম কল্পতরু সাজলো রাহু এবং শনি। এক্ষেত্রে হঠাৎ করে বলছে ভাই আমি বসে আছি, না তোকে থাপ্পড় মারছি, না তোর জন্য এক গ্লাস জল এগিয়ে দিচ্ছি, তুই যা করবি কর। এইখানটাই হচ্ছে, এটা হচ্ছে পৃথ্বীতত্ত্বের জায়গা, এটা কিন্তু বায়ুতত্ত্বের জায়গা নয়। মানে জ্যোতিষবিদ্যার ভেতরে এত কিছু আছে, সেই কারণে মানে যখন কেউ বলে যে আচ্ছা আমার এটা ফ্রিতে প্রেডিকশন করুন, তখনই মাথার যন্ত্রণা চলে আসে। এটা পৃথ্বীতত্ত্বের জায়গা। এখানে এই যে দুটি গ্রহ শনি রাহু সাবলীল নন। কেন? ওরা বায়ুতত্ত্বের লোক তো। আচ্ছা আচ্ছা, মানে রাহু এবং শনি এখানে এসে সাবলীল হতে পারছে না।
আচ্ছা। যার জন্য এইখানে সমস্যাটা ততটা সুফল দিতে পারছে না। কিন্তু এই বুধ বালক গ্রহ, একে কিন্তু উভয়ই ভালোবাসে। শনি তো একদম নাতির মতো চোখে দেখে, আচ্ছা। মানে শনিকে কিন্তু বুধকে স্নেহর চোখে দেখে, সে ক্ষতিও করছে না। কিন্তু এটা যেহেতু তার প্রিয় জায়গা হয়ে উঠছে না বায়ুতত্ত্বের নয়, সেই জন্য এখানে সুফলও দিতে পারছে না। আর এখানে কি হয়, বুধ যদি বসে থাকে, রাহু বুধে একটা জড়ত্ব যোগ তৈরি হয়ে যায়। আচ্ছা। রাহু বুধ মিলে, তাহলে জড়ত্ব মানে না, সে বলছে না এদিক ওদিক, নট নড়নচড়ন, মানে আমি এগাচ্ছিও না পিছাচ্ছিও না। আচ্ছা, মানে জ্ঞানের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে, যাই হোক, একটা শিক্ষার স্থির ক্ষেত্রে স্থির জায়গা। ঠিক আছে, চলে যাচ্ছে আর কি কোনো রকমে হ্যাঁ। আর কি। ব্যাপারটা হচ্ছে ইনএক্টিভও নয়, প্রোঅ্যাক্টিভ বা হ্যাঁ। পুরো ইনএক্টিভও নয় আর কি, যে ঠিক আছে। যার জন্য বললাম যে আমি যতটা চেষ্টা করব তারই ফলটাই আমি পাবো। পাবো, এটাই হচ্ছে কথা। বেশ। 6th হাউস, এটা খুব সুন্দর ফল পাবেন 6 হাউস থেকে। রিপু, ঋণ, রোগ, শত্রু এখান থেকে সবকিছু জয় করতে পারবে একদম। এখানে শনি উচ্চাবস্থায় থাকেন, শুক্র রাহু বন্ধু, আর মানে বন্ধুমূলক, আর শনির সাথেও সম্পর্ক ভালো, শুক্র শনি। সুতরাং এখান থেকে দেখা যাচ্ছে শত্রুকে পরাজিত করতে পারবেন। ঋণ হওয়ার কোনো যোগ নেই, বরং পারলে উনি আরও ঋণ টিন দেবেন, টাকা পয়সা থাকবে এই জায়গায়। আচ্ছা, মানে ঋণ, এখান থেকে ঋণটা বিবেচনা করা হয়, তো ঋণ গ্রহণের কোনো এখানে নেই। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন আমি একটা বড় ব্যবসা করব, যদি ব্যবসায়িক যোগ থেকে দেখা যায় আমার একটা বড় ঋণ চাই কোনো কাজের জন্য, সেখানে পেতে পারেন। গঠনমূলক কাজের জন্য তিনি ঋণ পেতে পারেন। আবার সেই একই প্রশ্নই আমি আপনাকে করব। বৃষ রাশি, বৃষ লগ্ন, তার লগ্নাধিপতি শুক্র। শুক্র, এটা তুলা রাশির ঘর, এখানেও শুক্র। এখানেও শুক্র। তাহলে ওটা বায়ু তত্ত্ব, এর আবার কি তত্ত্ব? এরও তো বায়ু তত্ত্ব। না, ওটা বায়ু তত্ত্ব নয়। যেখানে বৃষ রাশি, সেটা বায়ু তত্ত্ব নয়। আচ্ছা, সেটা হচ্ছে কি অগ্নি পৃথ্বী তত্ত্ব। আচ্ছা, সেটা পৃথ্বী তত্ত্ব ছিল। এটা হচ্ছে বায়ু আর তত্ত্ব। এই প্রশ্ন এখানে থাকছে না। এটা সপ্তম হাউস, সপ্তম হাউস, এটা হচ্ছে মঙ্গলের ঘর। এই জায়গায় রাহুর সাথে শনির সাথে কারুর সম্পর্ক ভালো নয়। বিবাহ ক্ষেত্র খুব একটা ভালো দেখছি না, যাবেও না। ব্যবসা ক্ষেত্র খুব একটা ভালো যাচ্ছে না। এই ক্ষেত্রে যারা ব্যবসা করছেন বা করতে চাইছেন, যদি শ্রাপিত যোগ থাকে, অবশ্যই এটাকে ভালো করে বিচার করানো কর্তব্য। না হলে বিচার না করলে এটার মগজমারি চলতে থাকবে। এখানে ভালো ফল দেবেন না। আমরা অষ্টম ঘরে চলে যাই, ওনারা বুঝে গেছেন, এতটা সরলভাবে আমরা জ্যোতিষবিদ্যাকে বোঝাচ্ছি, ও বুঝে গেছে। আচ্ছা, অষ্টম হাউস, অষ্টম মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপমান, অপযশ ইত্যাদি এখান থেকে আলোচনা করা হয়। কিছু প্রাপ্তি এখান থেকে আলোচনা করা হয়। ঘরটা হচ্ছে বৃহস্পতির, রাহুর সাথে সম্পর্ক খারাপ, শনির সাথে সম্পর্ক ভালো। তাইলে দুজনের মধ্যে একজনের সাথে সম্পর্ক খারাপ, একজনের সাথে ভালো, তাইলে ফলটা কীরকম আসবে? একটু মধ্যম প্রকৃতির। খারাপও আসছে না, ভালোও আসছে না, ভালো আর খারাপ মিশিয়ে একটা নিউট্রাল জায়গা তৈরি হচ্ছে। বা ওটা বোঝা গেল। অর্থাৎ এই জায়গায় প্রাপ্তির ক্ষেত্র আপনি যতটুকু করবেন ততটুকু পাবেন। ধ্বংস, ক্ষয়ক্ষতি, আপনি যেটা করবেন আপনার কর্মের ফলে ধ্বংস হবে। এরা কোনো ধ্বংস করাবেও না, এরা কোনো আপনাকে প্রফিট দেবেও না। কথাটা বোঝাতে পারলাম? বুঝতে পারছি। একটি ক্ষেত্রে শুধু ভোটটা বেড়ে যাবে। এখান থেকে অনেকে গুপ্ত কোনো বিদ্যা বা না, আমি কিন্তু তন্ত্রের কথা বলছি না, মানসিকভাবে আমি কোনো ঈশ্বর ভক্তি বা কোনো তত্ত্ব, গভীর তত্ত্ব, গুপ্ত তত্ত্ব জানতে চাই, সেখান থেকে একটু প্লাস পাওয়ার কথা। মানে গবেষণামূলক যদি কোনো পড়াশোনার মধ্যে জাতক বা জাতিকা বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ, তারা যদি থাকে, চর্চা যেটাকে বলে, রিসার্চ, প্রাতিষ্ঠানিক রিসার্চ হতে পারে, কিংবা আপনি বাড়িতে আপনি ইন্টারনেট থেকে কিছু পড়াশোনা করছেন, কোনো গুপ্ত বিদ্যা সম্পর্কে আপনি জানার চেষ্টা করছেন, হিলিং, রেইকি ইত্যাদি ইত্যাদি, বা আরও কিছু অনেক রকম গুপ্তবিদ্যা আছে। আমরা গুপ্তবিদ্যার উপর আপনার যদি বলেন এপিসোড আসতে পারে। রিসার্চের ক্ষেত্রেও এখানে আসে। আমি সেটাই বলছি, এটা তো রিসার্চের জায়গা না? তো সেই রিসার্চমূলক কোনো কিছু যদি করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার দিমাগ ভালো চলবে, আপনি কৃপা পাবেন রাহু এবং শনির। সেটা তখন আর শ্রাপিত থাকছে না, সেটা আপনার জন্য কিন্তু আশীর্বাদ হচ্ছে। নবম ভাগ্যের জায়গায় কি করবে? ভাগ্যের জায়গাটা এখানে কিন্তু খুব একটা সুটেবল নয়। মানে ভাগ্য বিপর্যয় একেবারে বাঁধা। মানে ওখানে শনিও প্লিজড নয়, নিজের ঘরে তিনি প্লিজড নয়। আর রাহু এখানে একদম ক্ষতিকারক জায়গা রাহুর। এই জায়গাটা রাহু একদম এই ঘরটায়, যে কোনো কুণ্ডলিতে মকরে রাহু মানে সে খারাপ ফল দেবে। বুঝতে পারি, পরিষ্কার। দশম জায়গা, কর্মের জায়গা, দশম জায়গাটা খুব ভালো। সোনায় সোহাগা একেবারে। এখানে বায়ুতত্ত্ব, একই কথা, বায়ুতত্ত্ব। এখানে দেখুন শনি কুম্ভ আর মকরের মধ্যে, কুম্ভে তিনি কিন্তু একদম সুন্দর থাকেন, আনন্দময় ঘর। আর রাহুরও প্রিয় জায়গা। যদিও আমরা এখানে বলেছি যে মৃগপতি, বৃষকন্যা, কর্কটস্থ রাহু, ভবতী, বিপুল, লক্ষ্মী, রাজ ও রাজাধিপ, বা কিন্তু দশম তো এর মধ্যে আসছে না। মৃগপতি মানে সিংহ, বৃষ, কন্যা, কর্কটস্থ রাহু,
তাহলে এর মধ্যে আসছে না। কিন্তু যেহেতু বায়ুতত্ত্ব এই রাশিটা, সেই ক্ষেত্রে বায়ুতত্ত্বের লোক তো থাকতে ভালোবাসবে, সেই জন্য সেখানটা তার প্রিয় হয়ে যাচ্ছে। সেটা কর্মস্থল, শনিকে কর্মপতি, কালপুরুষ চক্রের কর্মপতি, তাইলে সেও তার মনোমতো ঘর পেয়ে গেলেন। আর এখানে তাইলে মনোমতো ঘর, মনের মতো তার সাথী সঙ্গী সব মিলিয়ে এই জায়গাটা একদম শুভ ফল দেবে। অর্থাৎ কর্ম বিদেশেও হতে পারে, দূরবর্তী স্থানে হতে পারে, যেই কর্ম হোক না কেন খুব ভালো চলবে, ভালো করতে পারবেন উনি। এক্ষেত্রে একটা প্রশ্ন আমি ওনাদের তরফ থেকেই আপনার কাছে রাখবো। আমি চাইছি যে এটা ওনারা আর একটু মানে ক্লিয়ার হোক। ধরুন কারোর 10th হাউসে শ্রাপিত যোগ তৈরি হয়েছে, আসলে ওটা নাগমণি যোগ। তিনি তার জীবনে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কত বছর বয়সে একটা সুইটেবল, তার নিজের মনের মতো একটা স্টেবল জব, একটা স্থির জব, শুরুতেই হয়তো আপনি সেই অ্যামাউন্ট পাবেন না, স্যালারি বা ইত্যাদি ইত্যাদি, রোজগারের জায়গা ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটা স্থির জব, একটা যা চাই করতে, সেই পথেই আমি মানে সফলতার মুখ দেখতে শুরু করেছি। সেটা কত বছর বয়সে, জাতক বা জাতিকা হলে তার কত বছর বয়সে তার মানে স্টেবিলিটি চলে আসা উচিত? যদি না আসে, ধরুন কারোর হতেই পারে না যে এক্ষেত্রে রাহু এবং শনি আছে অথচ তিনি স্টেবিলিটি পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে ওখানে শনি তো ওর পীড়িত আছে কি রাহু মগজমারি আছে। তো সেই জায়গাটাও ক্ল্যারিটি হবে, প্লাস কত বছর বয়সে উনি পাবেন সেটাও ওনার জানা হয়ে যাবে। এটা দেখুন, চাকরি বা কর্ম এটা কিন্তু আগে পিছিয়ে পেতেই পারেন। স্টেবিলিটির কথাটা নিজে যে প্রতিষ্ঠিত কর্মক্ষেত্রে হওয়ার জায়গাটা 35 থেকে দাঁড়াবে। 35? হ্যাঁ, প্রতিষ্ঠিত হবেন। আচ্ছা। কারণ এখানে দেখা যাচ্ছে কি জানেন, শনি রাহুর সংমিশ্রণ, একটু এই যে বললেন না রিসার্চ ফিসার্চ এই জাতীয় জায়গার দিকে নিয়ে যায়, সেটা কিন্তু অল্প বয়সের কাজ নয়, কিন্তু একটু বেশি বয়সের কাজ, মানে করতে 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 এগানোটা, সেটা কিন্তু এই 35-এ গেলে তিনি একটা পথ খুঁজে পাবেন, স্টেবিলিটির পথ। বেশ, আমরা একাদশে চলে যাই। হ্যাঁ, একাদশ উপার্জন স্থল, লাভস্থল, এখান থেকে বিবেচনা করা হয় অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি যদি সেখানে বসে থাকেন তাইলে কিন্তু একটু লাভ উপার্জন ভালো হচ্ছে, না হলে কিন্তু বৃহস্পতি যদি না থাকেন, তার দৃষ্টি যদি না থাকে, ততটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে না এদের, থাকছে না। না। যদিও ব্যক্তিগত ক্ষেত্র থেকে রাহু একাদশে ভালো, শনিও একাদশে ভালো ফল দেন, উভয়ই ভালো ফল দেন। কিন্তু যে সে একটা কথা আছে না কি, স্থান ভেদে একটা ঘটনা ঘটে। হ্যাঁ, স্থান অনুসারে ব্রহ্মার তেজ বলা হয়, স্থান ভেদে ব্রহ্মার তেজ। এইখানে মানে কিরকম বিষয়টা? মানে স্থান ভেদে ব্রহ্মার তেজ বলতে, দুটো ভালো লোক যাচ্ছে, খুব সাধু, খুব সুন্দর, আচ্ছা এক পাল ডাকাতের সাথে মিশে গেল, পড়ে গেল। সেখানে তারা না সেই 10 মিনিটের জন্য যা বলবে না, এই সাধুদের কিন্তু তা শুনতে হবে, না হলে প্রাণের ভয় আছে। আমি এটা ধরুন ভালো, আমি বৃহস্পতিকে কিন্তু ডাকাত বলছি না, মানে বিপরীত টাইপের ব্যাপারটা বলতে চাইছি, কথাটা বুঝবেন। সেখানে শনির সাথে সম্পর্ক কিছুটা থাকলেও রাহুর সাথে তো একদম গুরুচণ্ডাল সম্পর্ক, রাহুর সাথে বৃহস্পতির, সেই জায়গায় বলছি যে একটু মধ্যম প্রকৃতির ফল। আবার এই জায়গায় দেখা যায় কোনো কারণে ওনারা যদি একটু বৃহস্পতির কর্ম করেন, সেখান থেকে উপার্জন হবে, বৃহস্পতির জায়গায় উপার্জনের জায়গাটা আসছে। আর শনি কিন্তু বৃহস্পতির সাথে সম্পর্কটা ভালো, সেই জায়গাটায় দুজন একত্রিত হয়ে গেল, শনি আর কর্মের বৃহস্পতি। লিঙ্কে। হ্যাঁ, এবার সেই জায়গাটায় কিন্তু তখন একটু ভালো ফল পাবেন। আবার যদি তিনি কর্মটাকে ভুল বেছে নেন, তাইলে কিন্তু সেখান থেকে সে লাভবান হবেন না। অ্যাকচুয়ালি তাই, মানে কর্মের উপর ডিপেন্ড করছে যে আপনার আগমনটা কোথা থেকে হবে, অর্থ, অর্থটা লাভ হবে কোত্থেকে। একদম তাই। এবং জীবনেরও অর্থ, কেবল আর্থিক অর্থ নয়, জীবনেরও অর্থ, সেই জায়গাটাও কিন্তু কোথা থেকে আসবে সেটা বোঝা যাবে কর্মের জায়গা থেকে। আচ্ছা, 12 হাউসে আমরা যদি দেখি, এটা হচ্ছে মঙ্গলের ঘর। হ্যাঁ, এই জায়গায় মঙ্গলের সাথে শনিরও সম্পর্ক খারাপ, রাহুরও সম্পর্ক খারাপ। তবে তুলনামূলকভাবে এখানে শনি এখানে নিচস্থ হয়ে যান এই জায়গাটায়, তার মানে শরীর অতটা ক্ষমতা কাজে লাগছে না। ক্ষমতা নয়, বরং বিপরীত কাজ করবেন। আচ্ছা, মানে মানে আরো নিচস্থ মানে একটা জিনিস আমরা ভাবি নিচস্থ মানে দুর্বল, মানে তিনি মনে হয় আর শক্তি নেই, না, ভিন্ন শক্তি। দেখুন এটা একটা পয়েন্ট ধরুন, 10 মিটারের পরে একটা দাগ মেরে দিলাম, এটা পয়েন্ট, এর উপরে গেলে উঁচু, এর নিচে গেলে নিচু, এটাকে মানসিকতা ধরুন। তাইলে উপরের দিকে উঠলে উঁচু মানসিকতা, নিচের দিকে নামলে নিচু মানসিকতা। উনি খারাপের দিকে বরং নিয়ে যাবেন, ক্ষতির দিকে নিয়ে যাবেন, কথাটা বুঝবেন। মানে দেবদিজে ভক্তিত্ব দূরের কথা, হ্যাঁ,
ভগবানের বিশ্বাস থাকবে না, কারোর প্রতি সম্মান বা গুরুজনদের যে সেসব থাকবে না, মানে অ্যান্টি সোশ্যাল হয়ে টয়ে জেল যাত্রা চলে যাবে নাকি শনি মঙ্গল যোগ, থানায় গিয়ে সালাম ঠুকতে হবে। রোজ? আচ্ছা, এই জায়গায় একটু সতর্ক, যদি নিচস্থ হওয়া সত্ত্বেও দেখুন বিষে বিষে বিষক্ষয়টা কিরকম বলছি, তিনি নিচস্থ অথচ দগ্ধ। আচ্ছা, খারাপ করার চেষ্টা থাকলেও মুখ থেকে কথা বেরোচ্ছে না। পুড়ে গেছেন, দগ্ধ মানে পোড়া, হ্যাঁ, অর্থাৎ তার প্রভাবটা এলে নেই, খারাপ করার ক্ষেত্রেও প্রভাবটা নেই। এইখানে মজার খেলা আছে, আমি আপনাকে খারাপ করব কিন্তু আমি নিজে দগ্ধ। দগ্ধ মানে কি? দুর্বল না, দগ্ধটা হয় রবির কাছাকাছি যখন কোনো গ্রহ চলে আসে। আচ্ছা। বলা হচ্ছে রবির একটা নিজস্ব তেজ বেশি আছে, তো তার যে জ্যোতির কাছে এর জ্যোতিটা হারিয়ে যায়, আচ্ছা, তখন সে দগ্ধ মানে তার ইনঅ্যাক্টিভ। একটা প্রদীপ জ্বলছে, একটা অন্ধকারে দেখবেন আলোটা দেখলে মনে হয় হ্যাঁ একটা প্রদীপ জ্বলছে, আচ্ছা একটা হ্যাজাক লাইট জ্বালিয়ে দেন, তার কাছে প্রদীপটা বসিয়ে দেন, মাইক্রোফোনটা কাছে নিন একটু। হ্যাঁ, বোঝা গেল? তাইলে তখন কি সেই প্রদীপটা আলোটা আপনার চোখে পড়বে? না, তখন তো প্রদীপটা মানে হ্যাজাকের আলাদা আলোটা করে বেশি। আর তাকে প্রদীপকে চোখে পড়ার কিছু নেই। কিন্তু সেটা যে অন্ধকার ঘরে শুধু প্রদীপটা চলে, চোখে পড়ছে, কিন্তু সাথে সাথে একটা 500 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিলাম, তখন সেই প্রদীপটা আর নজরে আসবে না। এই জায়গায় শনি যদি কোনো কারণে দগ্ধ হয়ে যান, তার সেই খারাপ করার গুণ থাক আর ভালো করার গুণ থাক, সেটা যখন দগ্ধ হয়ে যাবে কমে যাবে। বুঝতে আচ্ছা, পারছি। এর মধ্যে আরও খেলা আছে, এগুলো তো জ্যোতিষ শিখিয়ে দেওয়া হচ্ছে, আমাদের আর 2 পয়সা ইনকাম হবে না দাদা। না, আমরা তত্ত্বজ্ঞানের দিকে না গিয়ে আমি একটা কথা সরাসরি জিজ্ঞেস করতে চাই। দেখুন, ওনারা তত্ত্ব শুনে করবেনটা কি? ওনাদের চাই সমাধান, তাই না? হ্যাঁ, ধরুন জেল যাত্রা বা এই ধরনের মানে ইললিগেল কার্যকলাপে ধরুন যাদের সন্তান জড়িয়ে যাচ্ছে, পুনরায় তারা আবার জড়িয়ে যাবে কিনা, বা যারা ইতিমধ্যে কোনো না কোনো জায়গায় খাতা খুলে গেছে মামলার দিকে, তারা যদি যোগাযোগ করে, তাদের এই জন্মছকে যদি এই কানেকশন তারা নিজেরা জানেন বা হয়তো আপনি জানেন না, আপনি দেখতে পাচ্ছেন যে বারবার কারণে কিংবা 2-1বার অকারণেও আপনাকে আইনের দ্বারস্থ হতে হচ্ছে। তো তার সমাধানের জন্য এক্ষেত্রে যদি প্রতিকার করা যায়, ফলাফল কি দেওয়া যেতে পারে? সুফল? ফলাফল তো প্রতিকার করলে ফলাফল পাবেন না, দেখুন, নিশ্চিত করে। আমার যেটা মনে হয় কি বলুন তো, মানে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হোক আর যেই হোক না কেন, ও গ্রহ নক্ষত্রের জায়গা থেকে কেউ তো চায় না যে না আমি যাই 2 বছর জেল খেটে আসি, না। বেশ মজা পাবো। না, কেউ চায় না। কেউ মজা পায় যে যাই 2 বছর জেল খেটে আসি, মানে প্রথমবারের জন্য অন্তত। কি 2 মাস হসপিটালে শুয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে, সেই জায়গাটা তো চায় না। না, মোদ্দা কথা হচ্ছে আজকের এই এপিসোডের একেবারে শেষে আমি আপনাকে বলতে পারি যে উনি যেমন প্রদীপের কথা বলছিলেন, তো আমি প্রদীপ। এখন আমার থেকে যিনি হেজাক লাইট, মানে মা আমার, যিনি বিশ্ব প্রদীপ বলা যেতে পারে, যিনি বিশ্বকে আলো করছেন, আমাদের শরীরের মধ্যে যিনি সুষুম্না নারী হিসেবে আমাদের শরীরকে আলোকিত করছেন, সিদ্ধি প্রদান করছেন, শিবকন্যা মা নর্মদা, তার জীবন কথা, তার মাহাত্ম্য কথা আপনি পড়তে পারেন। আপনাকে পিডিএফ বই আমি দেখুন বিনামূল্যেই দেবো, স্ক্রিনে লেখা যাচ্ছে। আর আপনি যদি মায়ের মাহাত্ম্য কথা শুনতে চান, পরিক্রমার কাহিনী যদি শুনতে চান, কিভাবে মায়ের পরিক্রমা হয়, কিভাবে জীবন বদলায়, কিভাবে মনের ভেতর সুখ শান্তি আসে, অবশ্যই তার মধ্যে ভোগ আছে, তার মধ্যে অবশ্যই উচ্চাসা আছে। কেবলমাত্র সেই আধ্যাত্মিক দিকে একেবারে পাগল হয়ে গেলাম না, মায়ের পরিক্রমা যারা করেন, আজও যারা করছেন, আমার 2023 সালে হয়েছে, তো আমিও তো বসে আছি না এই আপনাদেরই মতো, সমস্যা তো কিছু নেই। মা আপনার জীবনকে আরও সুন্দর করবেন যদি আপনি মায়ের নাম জপ করেন, মায়ের এই কাহিনী যদি শোনেন এবং এখান থেকে যদি ভেতরে কিছু নেন। তপভূমির নর্মদা অডিও সিরিজ আলাদা প্লেলিস্ট করা আছে, 365 এপিসোড আমি রেকর্ড করেছি 2021-এর শেষে, 2022-এর মিডল পর্যন্ত আমার এই রেকর্ড প্রক্রিয়া চলেছিল। অডিওগুলো রেকর্ড করতে প্রায় 7-8 মাস 9 মাস সময় লেগেছিল। তো ওটা দিয়েই আমার মূলত এই চ্যানেলের জার্নি শুরু। আপনি বুঝতে পারবেন যে জীবন কিভাবে বদলে দেয় আমার সোনা মা, মা নর্মদা আর ভোলে বাবা। আপনাকে শোনার অনুরোধ জানাই। বাকি দেখুন, এপিসোড তো চলতে থাকবে, আমরা এক একটা এপিসোডে এক একটা দিক নিয়ে এমনিতেই আলোচনা করব, চেষ্টা করব সহজভাবে কিছু কথা বলার, তত্ত্বগত জায়গা থেকে বলার। তত্ত্বগত সবসময় যে ভালো লাগে আপনাদের তা না,
আমার নিজেরও বেশ কিছু সময় ভালো লাগে না, কিন্তু আলোচনার প্রসঙ্গ এটা নিয়ে আসতে হয়, কেননা এই ভুলভাল তত্ত্বগুলো কিন্তু আপনার মধ্যে যেগুলো ঢুকে যায় বা কখনো কখনো আপনি শুনবেন, আপনি ধরতে পারবেন যে হ্যাঁ, আপনাকে এটা ভুল কিছু শোনানো হচ্ছে। বুঝতে পেরেছেন? যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন, আর ইচ্ছে হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার। নর্মদে হর। নর্মদে হর।